তোমার গানে কাব্যে তোমার তাদের তরে অশ্রু ঝরে, জীবন জেলে দ্বীপ জ্বালালে জলের দ্বীপ যাদের ঘরে, তোমার সুরে সুর মিলিয়ে ঘুমের দেশে জাগলো সবে, তোমার সুরে হাসলো উষা সব হারাদের চিত্ত নভে। বরেণ্য কবি আহসান হাবীবের নজরুলের প্রতি, আমাদের জাতীয় কবি নজরুলের প্রতি, বরেণ্য কবি নজরুলের প্রতি, বিদ্রোহী কবি নজরুলের প্রতি পংক্তি, কাব্যপংক্তি তিনি আনলেছেন। আজ 7 ডিসেম্বর 2020 সোমবার, অনার্স তৃতীয় বর্ষের সাথে আমার অনলাইন ভিত্তিক আরেকটি পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা আজকে যে পাঠদানের বিষয়টি আমাদের আয়ত্তাধীন থাকবে সেটি হচ্ছে বাংলা প্রবন্ধ একের কাজী নজরুল ইসলামের যে 8টি প্রবন্ধ আছে সেই 8টি প্রবন্ধের একটি প্রবন্ধ হচ্ছে রুদ্রমঙ্গল। আমি এটি অবশ্য ভালো করেই জানি কিংবা বলতে চাই, দেখতে দেখতে অনেকটা দিন হয়ে গেল প্যান্ডামিক এই সিচুয়েশনের সাথে। নদীর পানি ক্রমাগত গড়িয়ে যাচ্ছে, টাইম এন্ড টাইড কারোর জন্য ওয়েট করছে না, কোনো কিছুর জন্যই ওয়েট করছে না। সময় ধাবমান, গতি দাহমান। আমি ভালো করেই জানি এবং আশা করি যে স্বাস্থ্যবিধি মেনে নিয়েই আমরা পথ চলছি এবং নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের লাইফকে সেভ করার জন্যে তাই বা চলবে। এবং শুধু এটি না যে বাংলাদেশ সরকার, আমি মাস্কের বিষয়টি গত ক্লাসেও বলেছিলাম যে শুধু করোনার জন্যেও না, আমাদের বায়ুমান যে সূচক, আমাদের সহ্য ক্ষমতা সেটিও অতীব মাত্রায় অনেক বেড়ে গিয়েছে এবং যেখানে স্বাভাবিক সহ্য ক্ষমতা 50 AQ থাকার কথা বায়ুমানে, সেখানে এখন 6 গুণ বিরাজ করছে এবং মারাত্মক রকম একটি বায়ু দূষণে আমরা একেবারেই ডুবে রয়েছি। নিজের সেফটির জন্যে, শুধু প্যান্ডামিকে করোনার জন্যই নয়, ইত্যকার নানাবিধ সমস্যা, স্বাস্থ্য ঝুঁকির এই সমস্যাগুলোর সমাধানের জন্যেই আমাদের সচেতন থাকা একেবারেই জরুরি। তো যাই হোক, আজকের ক্লাসে এই পাঠদান কার্যক্রমে আজকে আমার সাথে যারা আছেন, প্রশাসনের যারা আমার ছাত্রছাত্রীরা, আমার সহকর্মী যারা আমাকে শুনছেন এবং যারা এর সাথে জড়িত আছেন আজকে পাঠদানের কার্যসূচির সাথে, টেকনিক্যাল কার্যক্রমের সাথে, যারা এখন শুনছেন, দেখছেন কিংবা ভবিষ্যতে দেখবেন, শুনবেন, সবার প্রতি থাকলো আমার অভিবাদন এবং সালাম। আমি প্রথমেই বলে নিয়েছি যে আজকে আমি যে বিষয়টির সামনে নিয়ে আসতে চেষ্টা করছি সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ রুদ্রমঙ্গল। এর আগে আমি রাজবন্দির জবানবন্দি, যে 8টি প্রবন্ধ তোমাদের জন্য নির্ধারিত রয়েছে, রাজবন্দির জবানবন্দি এর আগে গত একটি পাঠদান সেশনে হয়ে গেছে এবং আজকে আমি রুদ্রমঙ্গলটি কিছুটা অবতারণার চেষ্টা চালিয়ে যাব।
তো তোমরা প্রতিদিন নিয়মিত আমাদের প্রত্যেক সহকর্মীর ক্লাসে আমি জানি সংযুক্ত হচ্ছ, এবং কি কি করতে হবে তোমাদের আমরা বুঝতেই পারছি, দেখতেই পাচ্ছি যে সেকেন্ড ওয়েভে আমরা আছি। এখনই ঠিক করে বলা যাবে না যে আমরা কবে একেবারেই ভালো, একেবারেই ওপেন মুক্ত হতে পারবো। তো এই পরিবেশেই যেহেতু আমাকে চলতে হচ্ছে, আমাদের চলতে হচ্ছে, এবং এখনকার ক্লাসগুলো আসলেই খুবই ইম্পর্টেন্ট। এখন না, প্রথম থেকেই ছিল যে তোমাদের উপস্থিতি অনেক জরুরি। কখন খুলে যাবে, পার্সেন্টেজের দরকার, পরীক্ষার দরকার, জানার দরকার। তো সেই বিষয়টি আশা রাখি সবাই সচেতন থাকবে এবং সেই অনুযায়ী প্রেজেন্ট করার চেষ্টা করবে। আমার আজকের যে প্রবন্ধ, কবি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল, এই প্রবন্ধটি আমরা কবি কাজী নজরুল ইসলামকে যদি এই প্রবন্ধটি বরাবরের মতোই আমি কোয়েশ্চেনের ভিতটুকু দিয়ে, বিষয়টুকু দিয়ে আসলে ঢুকতে চাই। যদি এই ধরনের প্রবন্ধের সাধারণ যে জিজ্ঞাসাগুলো কিংবা কোয়েশ্চেনগুলো সাধারণত এসে থাকে, যেমন রুদ্রমঙ্গল প্রবন্ধ অবলম্বনে সমকালীন সমাজ বাস্তবতার যে পটভূমি কাজী নজরুল ইসলাম এঁকেছেন, পরাভন্দিক এঁকেছেন, এখানে প্রবন্ধকার হিসেবে যদি ওনাকে ধরি আমরা বা ধরছি বা জানি, এই যে সমাজের অবরুদ্ধতা ভাঙার যে আহ্বান উনি করেছেন বা জানিয়েছেন, তার তাৎপর্য বিচার করো। সমাজের অবরুদ্ধতা ভাঙার জন্যে যে আহ্বান, কিরকম আহ্বান তিনি জানিয়েছিলেন সেটি তাৎপর্য, এবং সোসাইটির যে বাস্তবতা সেটি দেখানো। এটি 2018-তে এসেছিল, এবং এরকম আরও কোয়েশ্চেন, তার বিষয়বস্তু এবং এর মূল্যায়ন, প্রাবন্ধিকের ভাবনা, এই প্রবন্ধকে ঘিরে নিত্যকার নানাবিধ কোয়েশ্চেনের মুখোমুখি হয়তো তোমরা হতে পারো। তো যাই হোক, আমি প্রথমেই যেটা আমি আসলেই সচরাচর করি, যে হোয়াইট বোর্ড তো অফকোর্স আমার পেছনে আছে, এবং আমি যদিও এটা যে কাজী নজরুল ইসলামের একটি পোর্ট্রেট আমি ইচ্ছে করি আজকে আমার বোর্ডে প্লাস করেছি, আসলে অ্যাটাচ করেছি, সেটা হচ্ছে এই জন্য যে আসলে হৃদয়ে, মননে এবং দৃষ্টিতে আমি একই সাথে প্যারালাল হতে আসলে চাচ্ছি। নজরুল, আমি জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা কিভাবে ভালোবাসি, কতটা ভালোবাসি, কতটা লাইক করি, এটা এভরিবডি নোজ, এবং প্রত্যেকেই আমরা ভিতরের নিজের হার্ট অফ কোর অফ মাই হার্ট, কোর অফ ইয়োর হার্ট, আমরা নিজের দিলকা আওয়াজই আমরা সেটি জানি যে আমরা তাকে কতটাই লাভ করি, কতটাই লাইক করি। তো সেই কথাটিকেই মাথায় রেখে আমি নজরুলের একটি পোর্ট্রেটকেই আপাতত আজকের এই সেশনে আমি সামনে আনতে চেয়েছি, জাস্ট সেই জন্যই আনা। আমি পড়ছিলাম আজকে রুদ্রমঙ্গল যে প্রবন্ধটি আমাদের আছে, রুদ্রমঙ্গল প্রবন্ধটি, এবং রুদ্রমঙ্গল, যদি রুদ্রের একটি ব্যাখ্যা আমি দিই, যে রুদ্র তো আমরা মহাদেব, এবং রুদ্রের যে যার কাজ হচ্ছে ধ্বংস সৃষ্টি করা এবং মানে ধ্বংস করা, রুদ্রের মতো এসে ট্রিমেন্ডাস বা ড্রাস্টিক যে কার্যক্রম রুদ্রের দেবের মধ্যে আছে, আর তার পাশে আছে হলো মঙ্গল। অ্যাকচুয়ালি নজরুল চেয়েছেন যে এই সোসাইটির যে চিত্র, এই সোসাইটির যে ডুবে যাওয়া অবস্থা এবং এই নির্যাতিত নিষ্পেষণের যে চিত্র তিনি দেখেছেন, ফিল করেছেন, অনুভব করেছেন, সেটির থেকে মুক্তির জন্য রুদ্রকে আহ্বান এবং দেন তারপর তিনি মঙ্গলকে চেয়েছেন অবারিতভাবে দুহাত করে। আমরা ট্রিমেন্ডাস এবং মঙ্গল, দ্যাট মিনস হচ্ছে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম ওনার মধ্যে এতটাই প্রচন্ড ছিল। তো রুদ্রমঙ্গল, এটা একটা ট্রিমেন্ডাস প্যাট্রিয়টিজমের চিত্র আমরা এখানে অবশ্যই দেখতে পাবো, এবং আমরা এটা বলতে পারি যে অগ্নিবীণা হাতে যার প্রবেশ ঘটেছে সাহিত্য অঙ্গনে, এবং ধূমকেতুর মতো প্রকাশ যার ঘটেছে, তিনি লেখাতে যেমন ছিলেন বিদ্রোহী, তেমনি জীবনেও তিনি বিদ্রোহী ছিলেন, এটি আমরা সবাই জানি এবং দেখতে পাই। এবং নজরুলই হচ্ছেন একেবারেই উপনিবেশবাদের একেবারেই অর্গানিক ভয়েস, একেবারেই জৈবিক, একেবারেই
অকৃত্রিম, একেবারেই ভেতর থেকে, একেবারেই হার্টের কোর থেকে, একেবারেই হৃদয়ের একেবারেই কেন্দ্রস্থল থেকে, একেবারেই সেই অগ্নিস্ফুলিঙ্গ থেকে আমরা পড়ছি নজরুলের রুদ্রমঙ্গল। আমরা জানি যে নজরুল ইসলামের একটি ক্রনোলজিক্যাল একটু সালকে আমি জাস্ট সামনে রেখেছি। আমি এমনিই বলতে চাচ্ছি যে আমরা জানি যে 1819-এ নজরুলের জন্ম হয়েছে চুরুলিয়াতে, 25শে মে জন্ম হয়েছে চুরুলিয়াতে। এবং আমরা যেটি জানি যে ছোটবেলা থেকেই কি দরিদ্রের কষাঘাতে, কি নির্মম অবস্থায় এবং কতটা দুঃখ কষ্ট আর্থিক সয়ে তাকে বড় হতে হয়েছে, এটা আমরা কে না জানি। এবং মুয়াজ্জিন হিসেবে তিনি কাজ করেছেন, টি স্টলে কাজ করেছেন ওয়েটারের ভূমিকায়, এবং নানান রকম আদার্স নন স্কিল জবগুলো তিনি করেছেন। আমরা দেখতে পাই যে আসলে ওনার মধ্যে, আচ্ছা আমি এটা বলে নেই, তারপরে আমরা যেটা দেখি 1917 সালে তিনি ইন্ডিয়ান আর্ম ফোর্সে উনি জয়েন করলেন। 1920 সালে তিনি সেই ফোর্স থেকে, আর্ম ফোর্স থেকে চলে আসলেন। 1922-এ তিনি যেটি করলেন, একেবারেই তার ভেতরের এই আগুন, ভেতরের এই প্রতিবাদ, এই অত্যাচারের প্রতি, নির্যাতিতের প্রতি বিদ্রোহের যে স্ফুলিঙ্গ স্পার্ক, সেটি তার মধ্যে জেগে উঠেছিল। 1922-এ একেবারেই সেটা পিক চূড়োয় উঠেছিল, যেটি বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে একেবারেই প্রচণ্ড বেগে যার প্রকাশ ঘটেছে। 1923-এ তিনি তার ধূমকেতু পত্রিকার কন্টেন্টের জন্য নানা রকম রাষ্ট্রদ্রোহী এবং নির্যাতনের বিরুদ্ধে, নিষ্পেষণের বিরুদ্ধে লেখার জন্য তিনি অ্যারেস্ট হয়েছেন। 1924 সালে প্রমীলা দেবীর সাথে তার বিয়ে আমরা জানি, দেখতে পেয়েছি, জানি। এবং 1926 সালে আমরা জানি অ্যাজ এ মিউজিশিয়ান প্রায় 4000-এর বেশি নজরুলের গান রয়েছে। এবং তিনি কি না ছিলেন, তিনি গীতিকার ছিলেন, তিনি কম্পোজার ছিলেন, তিনি মিউজিক ডাইরেক্টর ছিলেন, কি না তিনি ছিলেন। এবং 1933 সালে একেবারে মডার্ন লিটারেচার যাকে বলে, কি উপন্যাসে, কি কবিতায়, কি গল্পে, কি নাটকে, কি প্রবন্ধে, একেবারে মডার্ন লিটারেচারের একেবারে হাইস্ট, একেবারে পুরো ফিল্ডকে জুড়ে উনি 1939-এ আমরা তাকে, 33-এ আমরা দেখতে পাই। এবং 1939-এ তিনি ক্যালকাটা রেডিওতে তিনি কাজ করেছেন। এবং 1942-এ তিনি যে ডিজিজে অবশেষে প্রয়াণ ঘটেছে, আক্রান্ত হয়েছেন। এবং উনি লন্ডন এবং ভিয়েনাতে ট্রিটমেন্ট 1953-তে, এবং 1962-তে তার স্ত্রীর বিয়োগ ঘটে। এবং যেটি আমরা দেখতে পাই যে 72-তে এই বাংলায় যখন 71-এ আমাদের দেশ স্বাধীন হলো, আমরা একটি লাল সবুজের পতাকা পেলাম, নিজের করে আনি না পেলাম, এই ভূখণ্ডকে আমরা স্বাধীন হিসেবে নিজের করে পেলাম। 1972-তে আমরা রিটার্ন করলেন তিনি অ্যাজ এ ন্যাশনাল পয়েন্ট, জাতীয় কর্মী থেকে আমরা তাকে তখন সম্মানিত করা হয়েছে। এবং 1976-এ আমাদের ছেড়ে তিনি চলে যান এবং প্রয়াণ ঘটে 29 অগাস্ট। আমরা পড়ছিলাম নজরুলকে, আমরা চিনছিলাম নজরুলকে, আমরা ভাবছি নজরুলকে, আমরা দেখতে চাচ্ছি নজরুলকে। আমরা নজরুলের যে প্রবন্ধের ব্যাপারটি আছে, তার অন্যান্য সাহিত্যকর্মে আমি সেদিকে আর যাচ্ছি না। অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে যে প্রবন্ধের যে সময়কাল, যেটি ন্যাচারালি 1922 থেকে 1927-এর মধ্যে তার এই প্রবন্ধের সময়কালটি ব্যাপৃত, এবং আমি সেটা ব্যাখ্যায় কিংবা আলোচনায় আসছি। আমরা পড়ছিলাম যে প্রবন্ধটিকে ঘিরে, নজরুলের এই নির্বাচিত প্রবন্ধের যে প্রবন্ধগুলো তোমাদের জন্য পাঠ্য রয়েছে, সেই প্রবন্ধের রুদ্রমঙ্গল তার একটি প্রবন্ধের বই, এবং সেই নাম প্রবন্ধটি হচ্ছে রুদ্রমঙ্গল। আমি এখানে একটি ক্লিপ দিয়ে রেখেছি, একটি জানার জন্য, যেটাকে বলে যে টেকনিক, যে আমরা প্রবন্ধগুলোকে, নজরুলের প্রবন্ধগুলোকে কিভাবে মনে রাখতে পারি। রাজবন্দির দুর্দিনে সৈনিক রুদ্রমঙ্গল,
মন্দির মসজিদে যুগবাণী প্রচার করেছে। রাজবন্দির দুর্দিনে সৈনিক রুদ্রমঙ্গল মন্দির মসজিদে যুগবাণী প্রচার করেছে। এখানে যে প্রবন্ধগুলো, তার 4টি প্রবন্ধ এখানে আছে, 5টি প্রবন্ধ আমরা দেখতে পাই। রাজবন্দী মনে রাখতে সহজ, আমি এই জন্যেই আমরা যদি এই বাক্যটি মাথায় রাখি তার প্রবন্ধগুলোকে আমরা অ্যাট এ গ্লেস মনে রাখতে পারবো। রাজবন্দী, রাজবন্দী জবানবন্দি, দুর্দিনে আন্ডারলাইন করা আছে এখানে, দুর্দিনের যাত্রী। রুদ্রমঙ্গল তো রুদ্রমঙ্গল প্রবন্ধ বই আমরা জানি, এবং মন্দির মসজিদ এবং যুগবাণী। আমরা যদি এই সেন্টেন্সটি শুধু মনে রাখি তার প্রবন্ধ গ্রন্থগুলো মনে রাখতে আমাদের সুবিধা হবে। আমরা জানি যে নজরুল অপ্রত্যয়ী, নজরুল না মানা হার, নজরুল না শোনা মানুষ, নজরুল হচ্ছেন অন্যায়কে, নিষেধকে কিংবা অত্যাচারকে না মেনে নেওয়ার লোক। এবং যতগুলো প্রত্যয় অ্যাকচুয়ালি, যেমন আমি ইচ্ছে করে, যেমন বিচিত্র, বিচিত্র তিনি বিচিত্র, নজরুল বিচিত্র, নজরুল বর্ণিল, নজরুল ব্যতিক্রম, নজরুল বিস্ময়কর, নজরুল বিদ্রোহী এবং নজরুল হচ্ছেন বীর। আমরা পড়ছিলাম নজরুলের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থটি। নজরুলের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থটি, যেটির নাম প্রবন্ধ রুদ্রমঙ্গল, যেটি আমাদের আজকের পাঠ্য বিষয় কিংবা পাঠসূচি বা আলোচ্য বিষয়। 1926 সালে 8টি প্রবন্ধ নিয়ে অ্যাকচুয়ালি নজরুলের এই রুদ্রমঙ্গল প্রবন্ধটি রচিত হয়েছিল, এবং তার বাকি সব 7টি প্রবন্ধ নিয়ে দুর্দিনের যাত্রী বা আর 2টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। যাই হোক, আমরা যেটি দেখতে পাই যে এই 2টি গ্রন্থের অধিকাংশ প্রবন্ধগুলোই হচ্ছে তার অসহযোগ এবং খেলাফত আন্দোলনকে ঘিরে, এবং এইগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটকে নিয়েই যে নৈরাজ্য, যে হতাশা, যে হিন্দু মুসলমানের ঐক্য এবং ত্যাগের মহিমার উজ্জীবিত হওয়ার প্রেরণা আমরা তার এই প্রবন্ধতে খুঁজে পাই। এবং আরও যেটি দেখতে পাই যে সন্ত্রাসবাদের প্রেক্ষাপট কিংবা জাতীয় জাগরণের বিভিন্ন দিক আমরা তার এই প্রবন্ধে দেখতে পাই, এবং তিনি ভয়ঙ্করের বেশে তিনি সুন্দরকে আহ্বান করার ব্যাপারটি আমরা এখানে দেখতে পাই। আমি যেটি বলছিলাম, আমরা পড়ছিলাম নজরুলের রুদ্রমঙ্গল। আমি টেক্সট ওয়াইজ অবশ্যই যাব। আমাদের আজকে প্রবন্ধটি আমি ইচ্ছে করি অবশ্য আমাদের যাওয়া উচিত, প্রবন্ধটির সাইজও তেমনটি বড় নয়। নজরুলের হয়তো আমি লাইন টু লাইন হয়তো করবো না, জাস্ট আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো, লাইনগুলোকেই দেখতে চাবো। রুদ্রমঙ্গল অ্যাকচুয়ালি যেটি বলছিলাম যে একটা ট্রিমেন্ডাস প্যাট্রিয়টিজম, প্রচন্ড একটি দেশপ্রেমের আহ্বান এই রুদ্রমঙ্গল ব্যানারটিকে ঘিরে। রুদ্রমঙ্গল ব্যানারটিকে ঘিরে প্রচন্ড দেশপ্রেম, একটি ড্রাস্টিক, একটি ট্রিমেন্ডাস, একটি প্যাট্রিয়টিজমের আবহাওয়া কিংবা এনভায়রনমেন্ট আমরা ফিল করি কিংবা টের পাই। নজরুলের এই রুদ্রমঙ্গল প্রবন্ধ এটি রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, এটা আমি জানি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে নজরুল প্রথমেই শুরু করেছিলেন এরকম নিশীথী রাত্রি, সম্মুখে গভীর রাত, তিনি পথ নাই, আলো নাই, প্রণয় সাইক্লোনের আর্তনাদ, মরণ বিভীষিকার রক্তসুর বাজাচ্ছে, তারই মাঝে মাকে আমার উলঙ্গ করে টেনে নিয়ে চলেছে আর চাপকাচ্ছে। সে যে দানব নয়, দেবতাও নয়, রক্ত মাংসের মানুষ। এবং নজরুল 33 কোটি জনগণকে আধারের যাত্রী বলেছেন, এবং তারা যতবার আলো জ্বালাতে চায় ততবারই নিভে যায়। তাদের আর্তকণ্ঠে অসহায়ের ক্রন্দন, বোধন না হতে মঙ্গল ঘট ভেঙেছে, বোধন না হতেই মঙ্গল ঘট ভেঙে গেছে। এবং শুধু ক্রন্দন, শুধু হাউতার, শক্তি নাই, সাহস নাই। আসলে আমরা যেটি বলতে চাই যে 20-এর দশকের এই প্রথমার্ধে যে অসহযোগ আন্দোলন বা খিলাফত আন্দোলনের পরবর্তী যুগে দেশে যে নৈরাজ্য বিরাজ করেছিল, যে নৈরাজ্যজনক অবস্থা এবং পরিস্থিতি বিরাজ করেছিল, তার পরিচয়কেই অ্যাকচুয়ালি আমরা এই প্রবন্ধতে দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি। এবং প্রচণ্ড মূলত মা, মাতৃভূমি এবং এই স্বদেশ প্রেম, এই 3টি কন্টেন্টকে ঘিরে অ্যাকচুয়ালি তার মনের এই আওয়াজ
এই চিৎকার, এই আহ্বান, এই ডাকার আকুলতা। নজরুলের রুদ্রমঙ্গল এটি আসলে দেশপ্রেম নিয়ে রচিত, এটি আমরা প্রথম থেকেই বলছিলাম। এবং আমরা সেকেন্ড স্ট্যান্ডায় যেটি দেখতে পাই যে কোথায় আঘাতের দেবতা, আঘাত করো তাদের যারা চোখের সামনে মায়ের অপমান দেখে শুধু ক্রন্দন করে, প্রতিরোধের পন্থার অন্বেষণ উন্মুখ উল্লাসে ক্ষিপ্ত হয়ে ওঠে না। নজরুল তাদেরকে, কাজী নজরুল তাদেরকে আসলে চাচ্ছেন না যে যারা মায়ের আঘাত দেখেও, মায়ের এই অপমান দেখেও যে জনগণ জেগে ওঠে না, তিনি তাদেরকে নিতে নারাজ, তাদের পক্ষে তিনি নেই। ওকে আমি শেষ করি, আমরা আলোচনায় আবারও আসবো। এবং তিনি আবারও বলছেন, মারো তাদের বুকে মুখে পিঠে, মারো তাদের, জাগাও তাদের আত্মসম্মান, পৌরুষ তাদের হুঙ্কার দিয়ে পড়ুক অত্যাচারের বুকে। কি আহ্বানের দুর্দান্ত, কি দুর্দমনীয়, কি উজ্জীবিত, কি উচ্চকিত আওয়াজ! একই বেদনা, একই ক্রন্দন, উৎপীড়িত আর্তনাদে, মজলুমের ফরিয়াদে, আকাশের গায়ে আর জ্বালা এবং বাতাসের নিঃশ্বাসে ব্যথা। এবং আরো যেটি বলছেন উনি যে এই ধরনীকে, এই কম্পিতা ধরণী কাঁপছে, এই কম্পিতা ধরণীকে অভয় তরবারি এনে সান্ত্বনা কে দেবে? এবং কে আছে বীর? আনো আনো তোমার প্রলয় সুন্দর করার কমনীয় হস্ত, আনো তোমার অভয় তরবারি। এরপরেই আমরা দেখতে পাই নজরুল ক্রমাগত আহ্বান জানাচ্ছেন দেশ মাতৃকাকে বাঁচানোর জন্যে, দেশ মাতৃকাকে উজ্জীবিত করার জন্য, দেশ মাতৃকাকে জেগে উঠানোর জন্যে। এবং উনি ক্রমাগত আহ্বান জানিয়ে যাচ্ছেন, কে আছো বীর, কৃপানের বিদ্যুৎ হাসি, আনো তোমার মারণ মঙ্গল অভয় হাসি। হে আমার ধ্বংসের দেবতা, হে রুদ্রকে তিনি আহ্বান করেছেন মঙ্গলের জন্য। ধ্বংসের অপর পিঠেই আছে মঙ্গল, বিনাশের অপর পিঠেই আছে সৃষ্টি। এবং উনি যেটা বলতে চেয়েছেন, মহাপ্রলয়ের বুকে তোমার ফুলের হাসি দেখাও, স্তূপীকৃত সবের মাঝে শিবের জটার কচি শশী হেসে উঠুক। এবং তিনি নবীন বেশে দেখানোর জন্য রুদ্র দেবতাকে তিনি ডাকছেন এবং তিনি এই গলিত আর্তসৃষ্টির প্রলয় ভস্মটিকা পরে নবীন বেশে দেখা দিতে বলছেন। আমরা আরো জানি, আমরা প্রবন্ধটি পড়ে নেই, তারপরে আমরা আলোচনায় যাচ্ছি। জাগো জনশক্তি, হে আমার অবহেলিত পথপৃষ্ট কৃষক, আমার মুঠে মজুর ভাইরা, তোমাদের হাতের এই লাঙ্গল আজ বলরাম স্কন্ধের হলের মতো ক্ষিপ্ত তেজে। বলরাম আমরা জানি কৃষ্ণের ভাই, এবং তার অস্ত্র ছিল মহাকাল লাঙ্গল, একটি বিশালকার, এবং যেটি তার অস্ত্র ছিল এরকম, সেই তেজে, সেই লাঙ্গলের হলের মতো ক্ষিপ্ত তেজে গগনের মাঝে উৎক্ষিপ্ত হয়ে উঠুক, অত্যাচারের বিশ্ব উপরে উঠুক, উপরে ফেলুক, উল্টে ফেলুক। আমরা নজরুলের আরো বাঁধ ভাঙা, আরো ভেতরের অগ্নিতাড়িত স্ফুলিঙ্গ যেটি, চালাও তোমার লাঙ্গল, উচ্চে তুলে ধরো তোমার বুকে রক্ত মাখা লাল লাল পতাকা ঝান্ডা, যারা তোমাদের পায়ের তলায় এনেছে তাদের পায়ের তলায় আনো। এবং আরো যেটি বলতে চাচ্ছেন, সকল অহংকার তাদের পিতৃপুরুষের সকল অহংকার তাদের চোখের জলে ডুবাও, নামিয়ে নিয়ে এসো ঝুঁটি ধরে ওই অর্থপিশাচ, ওই ঝক্কিগুলোকে, ওই অর্থপিশাচ যক্ষগুলোকে ঝুঁটি ধরে এসে নামাও। তোমাদের পিতৃপুরুষের রক্ত মাংস অস্থি দিয়ে ওই যক্ষের দেউল ঘরা, প্রাসাদ গড়া, এবং ওই কান্তি, এবং তোমাদের গৃহলক্ষ্মীর চোখের জল দিয়ে ওই হৃৎপিণ্ড নিংড়ে ওই লাবণ্য, ওই কান্তি তাদের, তোমাদের এই অভিশাপ তিক্ত মারি বিষ জ্বালা লাগিয়ে তাদের সেই কান্তি, তাদের সেই লাবণ্য পুড়িয়ে দাও, ছারখার করে দাও। এবং হে আমার বলো নির্জিত ভাইরা আমার, হে উৎপীড়িত বোনেরা আমার, বলো বেদনাতুর অভাব ক্লিষ্ট হে নর হে নারী। আমরা মোটামুটি প্রবন্ধের শেষ দিকে, এবং ওনার যে কাব্যের স্ট্যান্ডে আমরা যেটি দেখতে পাই, দুয়েক ছত্র পংক্তি, জয় ভৈরব জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর শঙ্কর, মারো তোমার ত্রিশূল ছুঁড়ে
দুলাও তোমার সর্বনাশের ঝান্ডা, কে আছো ভৈরবপন্থী নর নারী, আরো হাঁকো হাঁকো। জয় ভৈরব, জয় শঙ্কর, জয় প্রলয়ঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর। এই প্রবন্ধ পাঠের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি যে ভেতরের আগুন, তেজ, ভেতরের যে স্ফুলিঙ্গকে তিনি আনতে চেয়েছেন, জাগাতে চেয়েছেন, নিষ্পেষিত নির্যাতিত নরনারীকে, দেশবাসীকে তাদের রক্ত মাংস, তাদের অস্থি মজ্জা দিয়ে, তাদের অর্জিত সম্পদ দিয়ে, তাদের প্রাপ্তি দিয়ে যাদের আজকে এই অত্যাচার, তাদের থামানোর জন্যে, তাদের বধ করার জন্যে, সংহার করার জন্যে, ঠিক ঠেকানোর জন্যে এই দুর্দান্ত আওয়াজ, এই উচ্চকিত অর্গানিক ভয়েস, এই উপনিবেশবাদী বিরোধী যে আওয়াজ, এটি একেবারেই নজরুল ছাড়া হয়তোবা অন্যের পক্ষে অসম্ভবই ছিল। আমরা পড়ছি রুদ্রমঙ্গল প্রবন্ধটি। এই প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কৃষককে জাগাতে চেয়েছেন, শ্রমিককে জাগাতে চেয়েছেন, মজুরকে জাগাতে চেয়েছেন। তিনি সমাজের অচলায়তনকে ভাঙার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সমাজকে সচল করতে চেয়েছেন, সমাজকে এগিয়ে নিতে চেয়েছেন। তিনি মুক্তি চেয়েছেন। তিনি পরাধীন থাকতে চাননি। নিজের যা কিছু আছে, নিজের যতটুকু সম্পদ, নিজের আত্মসম্মান, নিজের আত্ম অস্তিত্বের স্লোগান দিয়ে তিনি জাগাতে চেয়েছেন এই দেশবাসীকে, এই মজলুম নিপীড়িত নরনারীকে কিংবা জনগণকে। নজরুল বিশেষ প্রাবন্ধিক, আমরা ওই অর্থে বলবো। বিশেষত নজরুল যখন পত্রিকার সম্পাদকীয়গুলোই হচ্ছে তার প্রবন্ধাকারে আমরা পরে দেখতে পাই, এবং উনি যেটি করেছেন রীতিনিষ্ঠ প্রবন্ধের আসলে বাইরে গিয়ে এই সময় রবীন্দ্রনাথও লিখেছিলেন, নজরুল প্রবন্ধ লিখেছেন, দুজনেই। নজরুলের প্রবন্ধে আমরা বেশিরভাগই যেটি আসলে বলছিলাম, যেটি যে পত্রিকার সম্পাদকীয় আমরা আসলে দেখতে পাই, যেগুলো উপসম্পাদকীয় ছোট ছোট লেখা হিসেবে পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং আয়তনে বিশাল প্রবন্ধ নজরুল অ্যাকচুয়ালি কখনো লিখেননি। সাইজে ছোট, বাট অগ্নিঝরা বাক্য, অগ্নিঝরা শব্দ, হৃদয় উজ্জীবিত করা যে আওয়াজ এবং ভেতরের মর্মমূলকে নাড়িয়ে দেওয়া যে ধ্বনি, সেটি নজরুলের ছিল। আমরা পড়ছিলাম নজরুলের রুদ্রমঙ্গল প্রবন্ধটি। এই রুদ্রমঙ্গল প্রবন্ধে আমরা যেটি আরো দেখতে পাই, যে এখানে তো বলছি আমি বারবার, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী যে শোষকদের বিরুদ্ধে তিনি আসলে সোচ্চার, এই প্রবন্ধে আমরা দেখতে পাই, যার উচ্চারণ আছে এই প্রবন্ধে। এখানে এখানে প্রথমেই যিনি যেটি বলছিলেন যে মাকে উলঙ্গ করে টেনে নিয়ে চলেছে, এই মাকে, এই মা হলো ভারতবর্ষ অ্যাকচুয়ালি, এবং আজকের এই বাংলাদেশ। যারা দেশ মাতাকে এইভাবে অপমান করছে, তারা দানবও নয় এবং তারা দেবতাও নয়, তারা রক্ত মাংসের মানুষ। এবং মূলত তারা ব্রিটিশ শাসক এবং ভারতীয় ভারতীয় অদেশ প্রেমিক রাজনীতিবিদ। আমরা জানি যে 1920 সাল থেকে ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলনের শুরু হয়েছিল, তারই প্রেক্ষাপটকে ঘিরেই আসলে এবং পরবর্তী সময়কে ঘিরেই এই আওয়াজ কিংবা আমাদের এই আলোচনা কিংবা নজরুলের এই আহ্বান। নজরুলের অসহযোগ এই তীব্র আন্দোলনের মধ্যে আমরা তার দেশপ্রেমিক সত্তাকে অবভিয়াসলি পাচ্ছি, এবং যেটি আরো পাচ্ছি যে তিনি আঘাতের দেবতাকে জাগ্রত করতে বলেছেন, যাতে তারা জেগে উঠে এবং দেশপ্রেমিক নির্জীব মানুষকে আঘাত করে তিনি জাগাতে চেয়েছেন। মিষ্টি কথায়, মিষ্টি ভাষণে আমরা ঘুমিয়ে আছি, আমাদের অন্তর এখনো ঘুমিয়ে আছে। আমাদের আঘাত আনতে হবে, জাগাতে হবে, ঝাঁকাতে হবে, নাড়াতে হবে, যাতে দেশ আমাদের আজকে এই অপমান থেকে আমার
নিজের দেশ নিজের অস্তিত্বকে বিলীন হয়ে যাচ্ছে, এই অপমানকে যারা সহ্য করছে তাদেরকে তিনি জাগাতে চাচ্ছেন। এটি উচিত নয়, এটি ঠিক নয়, রক্ষা করতে হবে। যে ভারতবাসীর মনে দেশের এই অপমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্যাতিত হয় না, আমরা প্রবন্ধে যেটি দেখছি, তিনি তাদেরকে খুবই ধিক্কার জানাচ্ছেন এবং তিনি যেটি বলছেন যে আমাদের কেন আমাদের এই নির্গত হয় না, আমাদের স্ফুলিঙ্গ, আমাদের অশ্রু নির্গত হয়, শুধু কান্না নয়, আমাদের স্ফুলিঙ্গ নির্গত হতে হবে, আমাদের ভিতরে স্পার্ক হতে হবে এবং আমাদের বসতে হবে, উঠে নড়তে হবে, দাঁড়াতে হবে, চলতে হবে, তবে তো দেশকে বাঁচাতে পারবে। উৎপীড়িত মানুষের জন্য, মজলুম অত্যাচারিত মানুষের আর্তনাদে যখন দেশ মুখর হয়ে আছে, তাদের অত্যাচারীদের এই অত্যাচার থেকে বাঁচানোর জন্য সংগ্রামী হবার এই আহ্বান, এই দুর্দান্ত, এই তেজোদীপ্ত এই আহ্বান নজরুলের বুক চিরে এবং মননকে ঘিরে এবং আমাদেরকে উজ্জীবিত করার বা তার নিজের দ্রোহকে ঘিরে এই আওয়াজের ধূমকেতু কিংবা আওয়াজের এই ধূম্র ছায়া তিনি তৈরি করেছেন আমাদেরকে জ্বালানোর জন্য। এই কুষ্ঠিত অসুন্দর সৃষ্টিকে নাশ করে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আছে তাদেরকে স্বাগত জানানোর জন্য কবি আসলে রুদ্র দেবতাকেই আহ্বান জানিয়েছেন, রুদ্রকে যাচ্ছেন। রুদ্র কাজের পরই মঙ্গলের আহ্বান আসবে, মঙ্গলের ডাক আসবে। অবহেলিত পাদপৃষ্ঠ কৃষক, মজুর, পদপৃষ্ঠ যারা, তাদেরকে জেগে ওঠার জন্য আপামর এই জনগোষ্ঠী, আপামর আমাদের নিপীড়িত জনগোষ্ঠী, মজলুম কৃষকরা, আমাদের যেখানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে আমাদের সহজ সরল নিপীড়িত কৃষক যারা, তাদেরকে জাগতে চেয়েছেন, মজলুমদের জাগাতে চেয়েছেন। যাই হোক, উৎপীড়িতদের প্রাসাদকে, দুর্গকে তিনি টুকরো টুকরো করতে বলেছেন এবং তিনি ধুলায় লুটানোর জন্য তাদেরকে আহ্বান জানিয়েছেন। মূলত অ্যাকচুয়ালি ভারতবাসীর একটি সচ্ছল, অভাব মুক্ত এবং অত্যাচার মুক্ত এবং ভারতবাসী একটি সচ্ছল, নিউট্রাল, অভাবহীন, অত্যাচারহীন জীবন যাপন করুক, সুন্দর একটি প্রাণময়, বেগময়, প্রাণোচ্ছল, একটি সুদীপ্ত, সৌন্দর্য মণ্ডিত জীবন যাপন করুক, এই প্রচেষ্টার কথাই নজরুল তার এই প্রবন্ধকে ঘিরে বারবার বলতে চেয়েছে। আমরা আরো যদি যেটি দেখাতে চাই যে নজরুলের এই চেতনার যে একটি বিষয় আসলে নজরুলের প্রবন্ধকে ঘিরে বারবার যেটি বলতে হচ্ছে, তার এই আন্দোলনের পিছনে অনেক বিপ্লবগুলোই মূলত যেগুলো ভূমিকা রেখেছিল। যেমন আমরা যদি একটু নোট করতে পারি, যেমন 1917 সালের রুশ বিপ্লব বা আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের দেশের অন্যদিকে আমাদের এই বিভিন্ন ধরনের অসহযোগ যে আন্দোলনগুলো, এবং 1919 সালের রাওলাত আইন এবং 1919 সালের ট্রান্সপোর্ট শাসন সংস্কার বা 1919 সালের জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ড, কিংবা 1920 সালের যে অসহযোগ আন্দোলন বা 1922 সালে যে আইন অমান্য আন্দোলন বা 1925 সালের যে বোমা কারখানার যে খবর দক্ষিণেশ্বরে এবং 1929 সালের যে পূর্ণ স্বাধীনতার দাবি, কিংবা 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ ইত্যাদি রাজনৈতিক ঘটনা প্রবাহগুলোই কিন্তু নজরুলকে তার বিদ্রোহী সত্তাকে জেগে ওঠার জন্য সাহায্য করেছিল। আমরা বিশ্বে নিগৃহীত মানুষের অধিকার রক্ষার জন্য, প্রতিষ্ঠার জন্য সংগ্রাম বা বিপ্লবকে প্রধান হাতিয়ার অ্যাকচুয়ালি স্বীকৃত। কারণ বিপ্লব যদি না ঘটে, না মানি না যদি আসে, মানি না মানব নাই যদি না হয়, কোনো কিছুই পাওয়া হয়ে ওঠে না। কাজেই এই বিপ্লবী আসলে একমাত্র হাতিয়ার স্বীকৃত, যেটি নজরুল নিজেকে ধারণ করেছিলেন নিজের মধ্যে এবং চেতনাদীপ্ত মানুষকে তিনি জাগাতে চেয়েছিলেন। এটি গণজাগরণের এই বিদ্রোহ কিংবা বিপ্লব হচ্ছে গণজাগরণের অ্যাকচুয়ালি একটি প্রতীক কিংবা একটি মিডিয়া বলতে পারি আমরা, বা একটি উপায় বলতে পারি। এবং নাগরিকের সচেতনতা বৃদ্ধির জন্যে সাহিত্যের যে অন্যান্য অংশগুলো রয়েছে, শাখাগুলো রয়েছে, অ্যাকচুয়ালি খুব ভালো একটি উপায়। রাষ্ট্রীয় শোষণ থেকে জনমুক্তির যে উপায় নজরুল খুঁজেছিলেন, এটি তার প্রবন্ধের মধ্য দিয়েই তিনি
সবচেয়ে সুন্দরভাবে এবং সচেতন বৃদ্ধির জন্য তিনি প্রতিবাদকে গুরুত্ব দেওয়ার জন্যই তিনি এই প্রবন্ধগুলির সেট আপ দিয়েছিলেন। এবং তার কবিতা গানের সেগুলো হলেও তার প্রবন্ধতে আমরা এই আওয়াজগুলোর একেবারেই বিধৃত এবং নিপীড়নের চিত্র, আওয়াজের চিত্র, জেগে ওঠার চিত্র এবং আহ্বানের দুর্দমনীয় যে এবং না ঠেকানো যে স্পৃহা, যে উদ্যম, সেটিকে দেখতে পাই। তো আমরা নজরুলের প্রবন্ধগুলোতে আরো যেটি দেখতে পাই যে নজরুল একটি বিষয় আসলে স্পষ্ট যে নজরুলকে ইংরেজ শাসক যতই আঘাত করেছে তিনি তার সবটুকুই ফিরিয়ে দিয়েছেন কয়েক গুণ শক্তি দিয়ে। আমি প্রথমেই বলছিলাম, তখনও বলছিলাম যে হিজ ওয়াজ এ অর্গানিক ভয়েস। এই উপনিবেশবাদী সরকার যে তাদের বিরুদ্ধে এরকম অর্গানিক ভয়েস, এরকম বিদ্রোহী কণ্ঠস্বর অ্যাকচুয়ালি কারো ছিল না তখন, থাকেনি, এখনো নাই, হয়তো বা এরকম আর আসবেও না। আমরা ন্যায়, সত্যের এবং জনতার একাত্মতার কারণ আমরা নজরুলের মধ্যে আমরা দেখতে পাই এবং তিনি সাহিত্যের মধ্যে তিনি এইগুলো ধীরে ধীরে তার ভারতবর্ষের এই নিপীড়িত জনগণের এই চেতনার দুয়ারগুলোকে, আরবলগুলোকে উনি খুলতে চেয়েছেন এবং ধর্মীয় আবদ্ধতা থেকে উনি মুক্তি, গোড়ামি থেকে মুক্তি দিতে চেয়েছেন, চিন্তা চেতনার নিশ্চলতা থেকে মুক্তি দিতে চেয়েছেন, অবহেলিত নিরন্ন জনগণকে উনি মুক্তি দিতে চেয়েছেন, নিষ্পেষিত মানুষের মননে তিনি আগুন জ্বালাতে চেয়েছেন, আত্মদর্শী চেতনার উনি অবিনাশী শিখা হয়ে চলেছেন। তিনি বাঙালি জীবনের গণজাগরণ, তিনি বাঙালি জীবনের ইতিহাস, তিনি একটি অবিস্মরণীয় এবং একটি অবিস্মরণীয় ঘটনার নাম। যাই হোক, আমরা নজরুল নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত সর্বহারাদের একমাত্র পথের দিশারি। নজরুল বেঁচে থাকার অন্যতম প্রেরণা এবং নজরুলের কবি জীবন যেমন আলোচিত, আমরা তার প্রবন্ধের এই প্রাবন্ধিক জীবনটাও তেমনি তার অবিচ্ছিন্ন, অনমনীয়, আপোষহীন এক সংগ্রামের উজ্জ্বল বর্তিকা। আমরা নজরুলকে তেমনটি দেখতে পাই। আমরা নজরুলের পাঁচটি তার এই বিদ্রোহের এই উদ্দামতা, শাসক বিরোধী এই আন্দোলনের যে প্রেক্ষাপটকে তিনি তৈরি করেছিলেন, যে আওয়াজকে নিয়ে এসেছিলেন, নিপীড়িত মজলুমের সাথে তিনি যখন একাত্ম হয়েছিলেন এবং দ্রোহের এই প্রচন্ডতম উচ্চকিত ভয়েস যার মধ্যে প্রলম্বিত হচ্ছিল, প্রকম্পিত হচ্ছিল, তৎকালীন 5টি বই তার ব্যান নিষিদ্ধ করা হয়েছিল। একটু আমরা জেনে নিতে পারি। নাম্বার 1 বিশ্বের বাসী, নাম্বার 2 হচ্ছে ভাঙার গান, নাম্বার 3 প্রলয় শিখা, নাম্বার 4 চন্দ্রবিন্দু এবং নাম্বার 5 হচ্ছে যুগবাণী। আমরা গত ক্লাসে রাজবন্দির জবানবন্দি আমি করেছিলাম। আমরা দেখতে পেয়েছি জেলখানায় বসে নজরুলের এই সৃষ্টিটি ছিল এবং তিনি তার পরবর্তী সময়ে যে অনশনে গিয়েছিলেন এবং কেন সেই রাজবন্দির জবানবন্দির প্রেক্ষাপট, আমরা সেই সেশনটিকে দেখলেই বা যদি আমরা জেনে নিই আমরা আবারও জানতে পারবো এবং অবভিয়াসলি আমরা সেটি জেনে এসেছি কিংবা পাঠ করেছি। আমরা পড়ছিলাম নজরুলের রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল এই প্রবন্ধকে ঘিরে যে আলোচনা আমি করেছিলাম, আমরা একটি কথাই আসলে দেখতে পেয়েছি, জাগানোর যে আহ্বান, যে কোয়েশ্চেনটি আমি প্রথমেই করেছিলাম যে এই যে সমাজ বাস্তবতা, যে সমাজ বাস্তবতার চিত্র আমরা দেখতে পেয়েছি এই প্রবন্ধে এবং এই সমাজকে জেগে ওঠার জন্য, এই অবরুদ্ধকে, এই রুদ্ধতাকে ভাঙার জন্য, এই একেবারেই মানে না জেগে ওঠা কিংবা একেবারেই নিস্পৃহ থাকা, এই ব্যাপারটিকে উনি ভাঙার জন্য যে আহ্বান জানিয়েছিলেন, আত্মসম্মানকে জাগানোর জন্যে, নিজের অস্তিত্বকে, এক্সিস্টেন্সকে রক্ষার জন্যে, নিজেকে মানুষ হিসেবে আমিত্বকে, নিজের আমিত্বকে, নিজের আত্মাকে প্রায়োরিটি দেওয়ার জন্যে, ব্যক্তি সর্বোপরি নিজেকে ব্যক্তি হিসেবে, অ্যাজ এ মানুষ হিসেবে জীবনের 5টি মৌলিক চাহিদাকে ঘিরে নিজেকে ঠিকঠাক মতো বেঁচে থাকার জন্যে একটি সুন্দর স্বপ্ন, একটি সুন্দর দেশে এবং মুক্ত পরিবেশের এবং মুক্ত চিন্তা কিংবা যে মুক্তির নিঃশ্বাসকে উনি
পেতে চেয়েছিলেন নিজের জন্য এবং তৎকালীন সমাজের জন্য, জনগণের জন্য, নিপীড়িতদের জন্য। এইরকম প্রবন্ধের প্রতিটি ছত্রে ছত্রে আমরা সেটি দেখতে পাই এবং এই প্রবন্ধের শেষাংশে যে পংক্তিগুলো আমরা দেখতে পেয়েছি, জয় ভৈরব জয়, জয় শঙ্কর, প্রলয়ঙ্কর শঙ্কর শঙ্কর কীর্তকার, এবং এই প্রেক্ষাপটে এই বোধকে ঘিরেই আমি আরও কিছু পংক্তি আমি চাইবো তোমরা এগুলো শুনে নাও এবং কোয়েশ্চেনে আমরা যখন অ্যান্সারিংয়ে যাবে অবশ্যই রিলেটেড আমরা যখন এই পংক্তিগুলোকে বা এই সমমনা এই উক্তিগুলোকে রাখতে চাইবো, অবশ্যই সেটি তোমার লেখাকে আরো উজ্জীবিত করবে বা তোমার লেখাকে আরো আপডেট করবে। ভারত হবে ভারতবাসী, এই কথাটাও বলতে হয়। এই মুরুদের নেতা বলিস, এদের কথায় চলতে হয়। ভারত হবে ভারতবাসী, এই কথাটাও বলতে হয়। এই মুরুদের নেতা বলিস, এদের কথাই চলতে হয়। আরেকটি বলতে পারি, কে মরেছে বেশ করেছে, দেশ বাঁচাতে আপনার জান শেষ করেছে। কে মরেছে বেশ করেছে, দেশ বাঁচাতে আপনার জান শেষ করেছে। কান্না কিসে? মানে অবশ্যই মরতে হবে, দেশকে বাঁচাতে গেলে নিজেকে আত্মত্যাগ করতে হবে, কাউকে না কাউকে, কারো না কারো। উনি আদি শাস্ত্রাচারের বিরুদ্ধেও তিনি লড়ে গেছেন। আমরা এই প্রেক্ষাপটের আরো একটি পংক্তিমালা নিয়ে আসতে পারি, তুই দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হার করিব জল। তুই দেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হার করিব জল। আমরা আরো বলতে পারি, সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর খাবায়, অত্যাচারীর খাড়ায় নাই কিরে আর নাই কিরে কেহ সত্য সাধক, বুক খুলে আজ দাঁড়ায়। সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর খাড়ায় নাই কিরে কেহ সত্য সাধক, বুক খুলে আজ দাঁড়ায়। আমরা নজরুলেরই এরকম পাবো। তিনি ছিলেন, কেননা তিনি জন্ম স্বাধীন, তিনি বাধা বন্ধনহীন। আমরা আরো যেটি বলতে পারি, মরণের হাতে মরিতে চাহি না, মানুষের অপ্রিয় করে আঘাত খাইয়া যেন গো আমার শেষ নিঃশ্বাস পড়ে। মরণের হাতে মরিতে চাহি না, মানুষের অপ্রিয় করে আঘাত খাইয়া যেন গো আমার শেষ নিঃশ্বাস পড়ে। অফুরন্ত আসলে নজরুলের এই আওয়াজ, এই ভালোবাসা, এই আত্মস্ফুরণ, এই আত্মজাগানিয়া পংক্তি অশেষ অশেষ অশেষ, বলে শেষ করার মতো নয়। আমরা আরেকটু যেতে পারি, গরিবের তরে মরিতে এসেছি, মরিব এদেরই সাথে, মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে। গরিবের তরে মরিতে এসেছি, মরিব এদেরই সাথে, মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে। আমরা শেষ নাই আসলে নজরুলের গোটা জীবন, নজরুলের প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি মননে মননে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক চেতনায়, প্রত্যেক ভাবনায়, প্রত্যেক রক্ত স্ফুলিঙ্গে আমরা আরো পাই, ধ্বংসের মাঝে ফুটুক মাতো সৃষ্টির নব পূর্ণিমা। অথবা আমরা এরকমও বলতে পারি, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নতুন জীবন হারা অসুন্দরে করতেছে দোল। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নতুন জীবন হারা অসুন্দরে করতেছে দোল। অথবা একান্ত আকুতি, আমরা গরিব নতুন করিয়া ধুলায় তাজমহল। এর নামই হচ্ছে নজরুল। আমরা নজরুলকে শেষ করতে যাচ্ছি, আমাদের নজরুল করছিলাম আমরা। নজরুলের
রুদ্রমঙ্গল যে প্রবন্ধটিকে ঘিরে আমরা করছিলাম। আমরা নজরুল এমনই একজন মানুষ, নজরুল এমনই একজন কবি, নজরুল এমনই একজন গায়ক, নজরুল এমনই একজন লেখক, নজরুল এমনই একজন সাধক, নজরুল এমনই একজন প্রাবন্ধিক, নজরুল এমনই একজন নাট্যকার, নজরুল এমনই একজন ঔপন্যাসিক, নজরুল এমনই একজন গল্পকার, নজরুল এমনই একজন, নজরুল এমনই একজন, নজরুল এমনই একজন, নজরুল একজন রেভলিউশনারি ম্যান। নজরুল জাগরণ বিদ্রোহী, রেভলিউশনারি তার মধ্যে আছে, বিদ্রোহ চেতনা ছোটবেলা থেকে। আর্থিক কষ্ট, খাওয়ার কষ্ট, পাওয়ার কষ্ট, জেগে ওঠার কষ্ট, না মানার কষ্ট মধ্য দিয়ে নজরুলের ব্রটা, নজরুলের গ্রোয়িং, নজরুলের বিচরণ, এন্ড দেন নজরুলের এন্ডিং। নজরুল এ রেভলিউশনের নাম নজরুল, একটি বিদ্রোহের নাম নজরুল। অ্যাকচুয়ালি যেটা আমাদের মনে হয়, যেটি আমরা বলতে পারি, নজরুলের এই রেভলিউশনকে নিয়ে, নজরুলের এই রেভলিউশনকে নিয়ে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে পারি যে আসলে রেভলিউশন কি। Revolution is a very sharp change. Revolution is a very sharp change. Very sharp change to something. তাই revolution যেটি খুব sharp change, must be change. Must be change. Revolution must be changed to something. It's a revolution যেটি জন্যই নজরুলের ভেতরে তা ছিল। নজরুল সেটি জন্মগতভাবে অ্যাকচুয়ালি পেয়েছেন। বাকিটা পরিবেশ, মনন, চিন্তা, বোধ, ইচ্ছা, সত্যিকার অর্থে মানুষ। নজরুল তেমনই মানুষ, এমনই মানুষ নজরুল। তো নজরুলই যে রেভলিউশনকে নজরুল নিয়ে আসতে পেরেছে। নজরুল আমরা শেষ করে আসছি আমাদের ক্লাস আজকের মতো। আমরা পড়ছিলাম নজরুলকে। আমরা এক কথায় তো আসলে নজরুলকে নিয়ে অনেক কথা আমাদের হলো। আসলে কোনটা তিনি, তার মধ্যে কি না ছিল, কি না ছিল তার মধ্যে। রুটির দোকানে সেই ছেলেটি, সেই ছোট্ট কাজ করা ছেলেটির থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন তিনি কি ছিলেন না, তিনি কি করেননি, তিনি কি দেখাননি, তিনি কি জানাননি, তিনি কি বোধে আনেননি, তিনি কি সৃষ্টি করেননি, তিনি কি রেখে যাননি। তিনি একটি স্বাধীন দেশের জাতীয় কবি, তিনি আমাদের মৃত্যুবরণ করেন। তিনি নজরুল আমরা দেখতে পাই 1976-এ। এবং আমরা সবচেয়ে মজার ব্যাপার আসলে যেটি সেটি বলতে হয় আসলে, যে একটা কলোনিয়াল একটি সিটিজেন ছিলেন তিনি। আমরা তখন একটি উপনিবেশবাদী আবহাওয়ায় তার জন্ম। এবং সত্যিকার ভালো লাগার বিষয় এটি যে নিজেকে তিনি স্বাধীন দেশের নাগরিক হিসেবেই শেষ পর্যন্ত প্রয়াণ তার ঘটেছে। এটা সত্যিকার একটি ভালো লাগার আমাদের জন্যও খুব বিশাল পাওনা। যাই হোক, আমরা নজরুলকে পড়ছিলাম। আমরা শেষ করে আনছি আমাদের আজকের এই আলোচনা। আমি তোমাদেরকে এটা বলতে চাই, অবভিয়াসলি ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকবো, আমাদের নাম রোল সব কিছুর অ্যাটেন্ডেন্স থাকবে। যে কোনো সময়ে আমরা মুখোমুখি হয়ে যেতে পারি নানা সিস্টেমের, সরকারের নানা চিন্তার কিংবা প্রক্রিয়ার সাথে অ্যাটাচ হয়ে যেতে পারি, সেটি বলা যায় না। সিচুয়েশন, প্যান্ডামিকের সিচুয়েশনের কিছুটা ভ্যাকসিন চলে আসতেছে, আমরা সবাই জানি। নানা সরকারের অ্যাক্টিভিটিগুলো চলছে। তো সত্যিকার অর্থেই দেশকে জাগিয়ে রাখার জন্য, জাগরণের জন্য সরকারের এই প্রয়াসের সাথে আমরাও চলছি। এবং সরকার যে ডিসিশন নেবেন, যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সাথে যখন যা যেমন তখন আমরা সেরকমটাই থাকবো। এবং এই অর্থেই তোমাদের আমি বলছি যে এখন তো এমন আছি, এবং আমরা বি কেয়ারফুল, বি রেডি, আমরা হতে থাকি এবং সবসময় প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকি যে তোমার সিচুয়েশনকে নেওয়ার জন্যে। তো আজকে আমি শেষ করবো শুধু একটি কথা দিয়েই আমি শেষ করতে চাচ্ছি। অবশ্যই তোমাদের জন্য, সবার জন্য আমরা যদি না জাগি মা, কেমনি সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আমি সেই রাত পোহানোর অপেক্ষায় থাকলাম। সবাইকে অশেষ ধন্যবাদ।